এই মুহূর্তে খুবই ব্রেকিং নিউজ। বাংলাদেশে আওয়ামী লীগের যারা সকল নেতাকর্মী আছেন আপনাদের জন্য খুবই ইন্সপিরেশনমূলক একটা বক্তব্য দিয়েছেন জনাব তারেক রহমান। তিনি কি বলছেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বাংলাদেশে আবারও রাজপথে জায়গা দেওয়ার ইস্যু বা তাদের সাংগঠনিক কার্যক্রম চালানোর যে ইস্যু, তো আওয়ামী লীগের জন্য একটা পজিটিভ গ্রিন সিগন্যাল। আর 1 মাস 10 দিনের মধ্যে পূর্ণ মাত্রায় আওয়ামী লীগ তার রাজনৈতিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে এবং বিশেষ করে সজীব ওয়াজেদ জয়ের একটি পোস্ট যেটি তিনি তার এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছেন, সেটিকে কেন্দ্র করে এখন রাজনৈতিক অঙ্গনে ঘরে বাইরে নানানভাবে আলোচিত হচ্ছে। আর খুব বড় জোর 1 মাস 10 দিনের মধ্যে আওয়ামী লীগ তার পূর্ণ রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারছে। বিএনপি আস্তে করে বলছে যে এখন আওয়ামী লীগের কার্যালয় খুলুক। এখন জামাত এবং এনসিপি দুই দলের জন্যই কিন্তু এখন আওয়ামী লীগ একটা ফ্যাক্টর। ওয়াকা ওয়াকা স্যার, কি হবে এখন আপনার? খলিল সাহেব কি তুলবে না কাটা দিয়ে কাটা? তারেক রহমান কি আপনাকে ছেড়ে দিবে স্যার? তো স্যার কি চিন্তা করলেন, কোথায় যাওয়ার চিন্তা করলেন স্যার? কোন দেশে যাবেন? সেফ এক্সিট পেয়েছেন স্যার? সেনাবাহিনী প্রধানকে যে কোনো মুহূর্তে সরে যেতে হবে বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচনা চলছে। কারণ হিসেবে বিএনপির যারা প্রতিরক্ষা বিষয়ক যারা জ্ঞান রাখেন তারা বলছেন যেহেতু বর্তমান সেনাবাহিনী প্রধান জামাত ঘরানার এবং জামাতের সাথে বর্তমানে বিএনপির দূরত্বটি বেশ রয়েছে, ফলে তারা এটিকে তাদের কিছু হিসেবে তারা দেখে। নির্বাহী আদেশে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়ে গেছে সেটি কোন প্রক্রিয়ায় তুলে নেবে সরকার? সরকার একটি সূত্র বলছে এক্ষেত্রে 3টি বিকল্পের কথা ভাবছে সরকার। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশেই কি সারা দেশ জুড়ে আওয়ামী লীগ এই ভাবে তাদের রাজনৈতিক কার্যালয়গুলো খোলা শুরু করেছে? শেখ হাসিনা কি আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, অবশেষে আওয়ামী লীগের স্বপ্ন পূরণ হতে চলছে। কারণ ইতিমধ্যেই বেশ কিছু বিশ্লেষকগণ বলার চেষ্টা করছেন আগামী মার্চ মাসের মধ্যেই হয়তো আওয়ামী লীগের উপর থেকে কার্যক্রম যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেই নিষেধাজ্ঞাটি তুলে নেওয়া হবে বিএনপি সরকারের পক্ষ থেকে। দর্শক, ইতিমধ্যেই একজন বিশ্লেষক বলছেন যে আর হয়তো 1 মাস 10 দিন পর থেকেই আওয়ামী লীগের পূর্ণ মাত্রায় কার্যক্রম শুরু হতে চলেছে। দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে এই পরিস্থিতিতে কি সত্যি সত্যি আওয়ামী লীগের উপর থেকে কার্যক্রমটি সত্যি উঠে যাচ্ছে কিনা সে বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আর খুব বড় জোর 1 মাস 10 দিনের মধ্যে আওয়ামী লীগ তার পূর্ণ রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারছে এবং বিশেষ করে সজীব ওয়াজেদ জয়ের একটি পোস্ট যেটি তিনি তার এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছেন, সেটিকে কেন্দ্র করে এখন রাজনৈতিক অঙ্গনে ঘরে বাইরে নানানভাবে আলোচিত হচ্ছে। তিনি তার এক্স অ্যাকাউন্টে যে পোস্টটি দিয়েছেন সেখানে মূলত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণে যে অ্যান্টি টেরোরিজম অ্যাক্টের সংশোধনী যে বিষয়টি সেটির বৈধতা এবং ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বিএনপি সরকারকে সাংবিধানিকভাবে 30 দিনের মধ্যে এই অধ্যাদেশ বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং যদি সেই সিদ্ধান্তটি নেওয়া হয় তাহলে আওয়ামী লীগ অটোমেটিক্যালি রাজনীতিতে পুনর্বাসিত হতে পারছে। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার, সেই সরকার দায়িত্ব পালনের 1.5 বছরে মোট 132টি অধ্যাদেশ জারি করেছে, যার মধ্যে সংস্কার কার্যক্রমে অংশগুলো রয়েছে এবং এগুলো মূলত রাষ্ট্রপতিকে দিয়ে জারি করা হয়েছে অধ্যাদেশগুলো। এখন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জারি করা এসব অধ্যাদেশ আইনে পরিণত করতে গেলে কী করতে হয়? এই অধ্যাদেশগুলো জাতীয় সংসদ যেদিন থেকে বসবে বা জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন, সেই অধিবেশন বসার 30 দিনের মধ্যে এগুলোকে অনুমোদন দিতে হবে, আইনে রূপান্তর করতে হবে। না হলে এই অধ্যাদেশগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এদিকে একথাও তো আমরা জানি যে 132টা অধ্যাদেশ জারি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়। তার প্রত্যেকটি অধ্যাদেশের সঙ্গে বিএনপি একমত ছিল না, তাদের আপত্তির মুখেও অনেক অধ্যাদেশ জারি করা হয়েছে। সেই জায়গা থেকে এটুকু তো আমরা নিশ্চিত যে এই 132টি অধ্যাদেশের সবগুলোই নিশ্চয়ই আইনে পরিণত হচ্ছে না। এক্ষেত্রে নিজেদের সংস্কার নীতি এবং নির্বাচনী ইশতেহারের সঙ্গে যেগুলো সাংঘর্ষিক সেগুলো অবশ্যই বাতিল করে দেওয়ার প্রক্রিয়া হাতে নেওয়া হবে। এখন সংসদ অধিবেশন বসছে যতদূর জানা গেছে 26শে ফেব্রুয়ারি থেকে। যদি সেদিন থেকে শুরু হয় জাতীয় সংসদের প্রথম অধিবেশন, তাহলে পরবর্তী মাসের মার্চের 28 তারিখের মধ্যে এই অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তর করতে হবে। যেগুলো আইনে পরিণত হবে না সেগুলো 28 তারিখের পর বাতিল হয়ে যাবে।
তো সেই জায়গা থেকে আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী ধারায় যে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম, তাহলে আমরা এটুকু চোখ বুঝে চোখ বন্ধ করে বলতে পারি, বিএনপি যদি এ ধরনের কোনো কার্যক্রম না নাই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি বহাল রাখার, তাহলে আর খুব বড় জোর 1 মাস 10 দিনের মধ্যে আওয়ামী লীগ তার পূর্ণ রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারছে। আর যদি বিএনপি নেয় তাহলে কি হবে? যদি আইনে পরিণত হয় তাহলে আওয়ামী লীগ আজীবনের জন্য, যতদিন না পর্যন্ত আবার নতুন আইন করে আওয়ামী লীগকে ফিরিয়ে না আনা যায় সেই পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। বিএনপি কি সেই ঝুঁকি নিবে? জয় কি বলেছেন তার পোস্টে, একটু পড়ে শোনায় আপনাদেরকে। জয় তার পোস্টে এক জায়গায় বলছেন, যদি বিএনপি নেতৃত্বাধীন সরকার এই অধ্যাদেশকে অনুমোদন করে তাহলে এটি অন্তর্বর্তী সরকারের অ্যান্টি টেরোরিজম আইনের অপব্যবহারকে সমর্থন করবে, যা গণতন্ত্রকে ক্ষুণ্ণ করবে এবং আওয়ামী লীগকে রাজনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়া থেকে স্থায়ীভাবে বাদ দেওয়ার পথ প্রশস্ত করবে। এতে রাজনৈতিক দল নিষিদ্ধকরণের অসাধারণ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে। তিনি বলছেন, আর অন্যদিকে যদি নবগঠিত সরকার অধ্যাদেশকে অনুমোদন না করে তাহলে এটি অন্তর্বর্তী সরকারের শত্রুতাপূর্ণ দৃষ্টিভঙ্গি থেকে দূরে সরে আসার ইতিবাচক পদক্ষেপ হবে এবং অধিকার সম্মত সংকীর্ণ অ্যান্টি টেরোরিজম ফ্রেমওয়ার্ক পুনরুদ্ধার করবে। এটি মনে করার কোনো কারণ নেই যে বিএনপি এদিকে পা দেবে। আমরা মোটামুটি এই পর্যায়ে এসে এটুকু নিশ্চিত করে বলতে পারি। এবং এটা তো ঠিক যে বিএনপি কখনোই আওয়ামী লীগ একটি নির্বাহী আদেশের মাধ্যমে তার রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাক বা বন্ধ করতে চায়নি, বা কোনো রাজনৈতিক দলকেও নিষিদ্ধ করতে চায়নি। এমনকি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান তিনি নিজে একাধিকবার কথা বলেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। আর যদি তিনি অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে থাকেন তাহলে একসময় বিএনপিকেও সেই ফাঁদে পড়া লাগতে পারে, স্পষ্টভাবে তিনি বলেছেন। এমনকি বলেছেন যে সজীব ওয়াজেদ জয় বা সাইমা ওয়াজেদ পুতুল দেশে মানুষ চাইলে তারা দেশে ফিরে এসে রাজনীতি করতে পারবে। এবং এ কথাও তো আমরা জানি যে ভারতের একটা প্রচ্ছন্ন সমর্থন বিএনপির প্রতি রয়েছে নির্বাচন অনুষ্ঠানের আগে থেকেই, এবং নির্বাচন অনুষ্ঠানের পরে তো ভারতের প্রধানমন্ত্রী তাদেরকে তারেক রহমানকে তার পরিবারের সদস্যদের নিয়ে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন। যাই হোক, কিন্তু এর মাঝখানে একটি বিষয় আছে, সেটি আমরা জানি যে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার একটা সুযোগ দেওয়ার, সেটি নরম শর্ত বলে শক্ত শর্ত বলে এই বিষয়টি ছিল। এবং সেই জায়গা থেকেই তো আওয়ামী লীগের ভোটাররা এই নির্বাচনে বিএনপিকে ভোট দিয়েছে। একটা ছোট অংশ যদিও জামাতের ভোট ব্যাংকে তাদের ব্যালট পেপারে সিল মেরেছে, এটাও সত্য কথা, যারা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে নির্যাতিত হয়েছেন। তো আমরা তো দেখলাম যে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের যে কার্যালয়গুলো সেগুলো খুলে যাওয়া শুরু হলো। কোথাও কোথাও বিএনপি স্থানীয় নেতাকর্মীরাই আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া শুরু করলেন, আবার কোথাও কোথাও আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে নিজেরাই নিজেদের দলীয় অফিস খোলা শুরু করে দিলেন। অতএব আমরা এটুকু বলতে পারি যে আর 1 মাস 10 দিনের মধ্যে পূর্ণ মাত্রায় আওয়ামী লীগ তার রাজনৈতিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে। যদিও এর মধ্যে কোথাও কোথাও শুরু হয়েছে, তবে এটি অবশ্যই গণতন্ত্রের জন্য ভালো, অবশ্যই নিঃসন্দেহে। তারেক রহমান যে প্রতিশ্রুতিগুলো আমাদের সামনে দিচ্ছেন, আমরা চাই তিনি ইতিহাস হয়ে থাকুন, শুধু আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার ক্ষেত্রে নয়, এদেশের দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে, এদেশের যে অনিয়ম স্বেচ্ছাচারিতা রয়েছে সেগুলো প্রতিরোধের মাধ্যমে যদি তার সদিচ্ছাগুলো তিনি বাস্তবায়ন করেন, অবশ্যই তিনি ইতিহাসের অংশ হতে পারেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশেই কি সারা দেশ জুড়ে আওয়ামী লীগ এই ভাবে তাদের রাজনৈতিক কার্যালয়গুলো খোলা শুরু করেছে? শেখ হাসিনা কি আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন? এই শিরোনামে ডয়েচে ভেলে যে সংবাদটি করেছে সেখানে তারা বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই দেশের কয়েকটি এলাকায় এতদিন ধরে বন্ধ থাকা আওয়ামী লীগ কার্যালয় খুলতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। অন্তত একটি এলাকায়, পঞ্চগড়ে প্রথম যে এলাকায় খোলার খবর আসে সেই কার্যালয় খোলবার সময় রীতিমতো সেখানকার বিএনপি নেতা উপস্থিত ছিলেন। পরে অনেকগুলো কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, ভাঙচুর হয়েছে, আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী পরিচয়ে একদল গিয়ে আগুন দিয়েছে। এসব ঘটনা ঘটেছে, খুলনায় ঘটেছে, দিনাজপুরে ঘটেছে। পঞ্চগড়ের নেতা বলেছেন যে না, তিনি আওয়ামী লীগ অফিস না অন্য কার্যালয় ভেবে সেই কার্যালয় খুলে দিয়েছেন। কিন্তু এই প্রতিবেদনটিতে, ডয়েচে ভেলের এই প্রতিবেদনে আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিমকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে শেখ হাসিনা এরকম কোনো নির্দেশ দিয়েছেন, হঠাৎ করে দলের সব নেতাকর্মীরা মিলে দেশের জায়গায় জায়গায় এই রাজনৈতিক কার্যালয়গুলো খোলা শুরু করলো কেন, তখন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম ডয়েচে ভেলেকে টেলিফোনে বলেছেন, আমাদের নেত্রীর নির্দেশনা হলো আমাদের পোড়া বাড়িতেও যেতে হবে। তিনি বলেছেন যে তার নির্দেশ হলো, নেত্রীর নির্দেশনা হলো তৃণমূল থেকে সব পর্যায়ের কার্যালয়ে আমাদের যেতে হবে। 32 নম্বর ধ্বংস করা হয়েছে, নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের নেতাকর্মীরা তো দেশে আছে। এখন যেহেতু ডক্টর ইউনূসের বিদায়ের স্বস্তি ফিরে
ফিরে এসেছে, তাই নেতাকর্মীরা কার্যালয়ে যাচ্ছে, কার্যালয় খুলছে, আত্মগোপন থেকে আমাদের নেতাকর্মীরা আরো বেরিয়ে আসবে, দেশেও ফিরবে। ডয়েচে ভেলের এই প্রতিবেদনে পঞ্চগড়ে আওয়ামী লীগ কার্যালয় খোলার খবর আছে পটুয়াখালীর দশমিনা উপজেলায় আওয়ামী লীগ কার্যালয় খোলা হয়েছে সে খবর আছে, খুলনা মহানগরীর শঙ্খ মার্কেটে আওয়ামী লীগ অফিস খুলে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রবেশের ঘটনা, বরগুনার বেতাগী উপজেলার আওয়ামী লীগ কার্যালয় খোলার ঘটনার বর্ণনা দিয়ে ডয়েচে ভেলে সেখানকার বেতাগী উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত শিকদারের সঙ্গে কথা বলেছেন। সিফাত শিকদার সংবাদ মাধ্যমকে বলেছেন যে আমাদের নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ধানমন্ডি 32 সহ আমাদের স্থানীয় দলীয় কার্যালয়ে যাতায়াত শুরু করতে। তার নির্দেশ পেয়েই আমরা বেতাগী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যাই এবং দলীয় প্রধান শেখ হাসিনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় কার্যালয়ের ব্যানার টানাই। বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ডয়েচে ভেলেকে বলেছেন এটা নেত্রীর সরাসরি কোনো নির্দেশ নয়, তবে তিনি আমাদের সক্রিয় হওয়ার জন্য সব সময় তাগিদ দিয়েছেন। আমরা তো যেভাবেই হোক দেশে আছি, আমরা তো রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে চাই, একটা নির্বাচন হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আমরা আরো সক্রিয় হব। তার মানে এই যে সুযোগ পেলেই আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমে আরো সক্রিয় হবে, ঢুকবে এবং ইউনূস সরকারের পতন ঘটলেই সেই পরিসরটা তৈরি হবে। আওয়ামী লীগের ভেতরে যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশার প্রতিফলন ঘটাতেই তারা নির্বাচনের পরপরই আসলে একরকমের পরখ করে দেখতে চাইছে বিএনপি সরকার তাদের সঙ্গে কেমন ব্যবহার করে। বিএনপি সত্যি এই যে বিএনপি প্রধান টাইম ম্যাগাজিনের মতো পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তারা কোন রকম রাজনৈতিক দলই নিষিদ্ধ করার পক্ষে নন। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বরাবর বলে এসেছেন তারা কোন দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চান না, তারা অপরাধী ব্যক্তিদের শাস্তি চান। আওয়ামী লীগ সম্ভবত সেই বিষয়টি পরখ করে দেখতে চাইছে যে বিএনপি কি প্রতিক্রিয়া দেখায়। নাহিদ ইসলাম যে বলেছেন যে বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া সেটা সম্ভব না, গ্রিন সিগন্যাল হিসাবে স্পষ্টতই এই বিষয়টাকে গ্রহণ করা যায় যে 12 তারিখের নির্বাচনের পর থেকে ক্রমাগতভাবে সারা দেশে এখন পর্যন্ত যত আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনা ঘটেছে সেখানে যে নেতাকর্মীরা জড়ো হয়েছেন, তারা স্লোগান দিয়েছেন, কিছুক্ষণ সময় কাটিয়েছেন, ছবি তুলেছেন, তারপর সেই ছবি প্রকাশ করেছেন, কিন্তু কোথাও এখন পর্যন্ত প্রশাসনকে ব্যবহার করে কোনো গ্রেফতার, হয়রানি, মামলার ঘটনা ঘটেনি। তার মানে ইউনূস সরকারের শাসনামল থেকে তারেক রহমানের শাসনামলে সেটা একটা স্পষ্ট পরিবর্তন বটে। নাহিদ ইসলাম যেটাকে গ্রিন সিগন্যাল বলছেন। বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি তিনি ডয়েচে ভেলেকে বলেছেন যে আওয়ামী লীগের অফিস খুলছে, এর মধ্যে তো খারাপ কিছু দেখি না আমি, যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, তারা শাস্তি পাবে, কিন্তু কোনো দলের রাজনীতি আমি নিষিদ্ধ করার পক্ষে নই। এদিকে আমার দেশ পত্রিকা সুস্পষ্টভাবে বলছে যে তারা মনে করছে তাদের কাছে যে খবর আছে সেটা অনুযায়ী রাজনীতিতে ফিরতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ। ভারতীয় লবিও অত্যন্ত তৎপর এবং তারা বলছে যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় নাকি মরিয়া হয়ে উঠেছেন যে বাংলাদেশের রাজনীতিতে তিনি ফিরবেন। আমার দেশ পত্রিকা যে প্রতিবেদন লিখেছে সেখানে তারা এই সবের ইঙ্গিত হিসেবে, সুস্পষ্ট ইঙ্গিত হিসেবে একদিকে আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলার যেমন বর্ণনা দিচ্ছে, খবর দিচ্ছে, তেমনি তারা বলছে যে ভারতের অত্যন্ত প্রভাবশালী কূটনীতিক বিনা সিকরি, যিনি বাংলাদেশে বিএনপি আমলে দীর্ঘ সময় 2003 থেকে 2006 সাল পর্যন্ত ভারতের কূটনীতিক হিসেবে কাজ করে গেছেন, ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করে গেছেন, সেই বিনা সিকরি তিনি ভারতের ANI এ একটি সাক্ষাৎকার দিয়েছেন যার শিরোনাম ছিল নিউ PM অফ বাংলাদেশ উইল থিঙ্ক অফ লিফটিং ব্যান অন আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি অবশ্যই নতুন নবনির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী বিবেচনা করবেন। এবং সেই সাক্ষাৎকারে বিনা সিকরি বলেছেন যেহেতু বাংলাদেশের নির্বাচন শেষ হয়ে গেছে তাই নতুন প্রধানমন্ত্রী হয়তো প্রথম ধাপেই ভাববেন কেন আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা ওঠানো যাবে না। এবং তিনি যে রাজনৈতিক প্রেক্ষাপট বর্ণনা করেছেন যেখানে তিনি বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জোট ও জামায়াতে ইসলামীর জোট প্রায় সমানভাবে ভোট পেয়ে লড়ছিল, তবে শেষ পর্যন্ত বিএনপি জোট কিছুটা ভালো ফল করেছে। তার মন্তব্য থেকে বোঝা যায় যে তিনি মনে করছেন বর্তমানের এই যে রাজনৈতিক বাস্তবতা যেখানে জামায়াতে ইসলামী অত্যন্ত শক্তিশালী জোট হয়ে উঠেছে, সেই বাস্তবতায় নতুন নেতৃত্ব সামনে এলে তিনি অবশ্যই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি এই নতুন রাজনৈতিক বাস্তবতাকে মাথায় রেখেই বিবেচনা করে দেখবেন। বিনা সিকরির এই সাক্ষাৎকারটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তাই মনে করছে আমার দেশ। অন্যদিকে আমার দেশ মনে করাচ্ছে তাদের এই প্রতিবেদনে যে ভারতীয় এক সাংবাদিক যখন তারেক রহমানের সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞেস করেছিলেন যে আওয়ামী লীগের সঙ্গে একটা রিকনসিলিয়েশন, সমঝোতায় আসতে তিনি কি করতে পারেন, তখন তিনি বলেছিলেন যে বাই এনশিওরিং রুল অফ ল। এটাকেও এই যে তারেক রহমান আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে একটা রিকনসিলিয়েশন করা সম্ভব বলে উত্তর দিচ্ছেন ভারতীয় সাংবাদিককে, সেটাকেও খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে আমার দেশ। আমার দেশ কেন মনে করছে যে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে ফেরবার কথা ভাবছেন এবং বাংলাদেশে ফিরতে তিনি একরকমের মরিয়া হয়ে উঠেছেন বলে মন্তব্য করছে আমার দেশ। তারা বলছে ব্রিটিশ গণমাধ্যম ITV কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়
নির্বাচনটিকে স্বীকৃতি দিতে রাজি না হলেও তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তার সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে থাকা জয়ের সাক্ষাৎকারটি বাংলাদেশ সময় শনিবার ভোরে সম্প্রচারিত হয়। সাক্ষাৎকারে জয় দাবি করে বলেন, দেশের সবচেয়ে বড় দল এবং সব প্রগতিশীল দলকে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। এমন ভাবে নির্বাচন সাজানো হয়েছে যাতে সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী তাদের জনসমর্থনের তুলনায় বেশি প্রভাব পায়। বাংলাদেশে ফেরার প্রসঙ্গে সেই সাক্ষাৎকারে জয় বলেন, অবশ্যই তিনি একসময় ফিরবেন এবং সজীব ওয়াজেদ জয় মন্তব্য করেন, তারেক রহমান যিনি দণ্ডিত হয়েছিলেন তিনি এখন সম্ভাব্য প্রধানমন্ত্রী, কাজেই এই সব পরিস্থিতি চিরস্থায়ী হয় না। এবং সজীব ওয়াজেদ জয়কে যখন শেখ হাসিনার বাংলাদেশে ফেরা প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল, আমার দেশ বলছে যুক্তরাজ্যের আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে তার কোনো সন্দেহ নেই যে শেখ হাসিনা একদিন ফিরবেন, তবে এই মুহূর্তে দেশে ফেরা হয়তো নিরাপদ হবে না। আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা আপাতত রাজনৈতিক কার্যক্রম শুরু করা, তাদের অফিসগুলো খোলা এবং তাতে প্রশাসন কি প্রতিক্রিয়া দেখায় সেটা পরখ করে দেখতে ব্যস্ত। একটি একটি করে ধাপ নিয়ে তারা অগ্রসর হতে চান। তবে ডয়েচে ভেলের প্রতিবেদনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল বলেছেন, আমাদের নেতাকর্মীরা মনে করেন বিএনপি ক্ষমতায় এসেছে, তারা গণতান্ত্রিক আচরণ করবে, তাই আমাদের তৃণমূলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অফিস খুলছে। আর আমাদের নেত্রীর নির্দেশনা আছে যে পার্টি অফিস খুলতে হবে, সেখানে বসতে হবে। আওয়ামী লীগের এই নেতা বলেন, তারা তো কোনো আন্দোলনের কর্মসূচি দিচ্ছেন না, তারা স্বাভাবিক রাজনীতি করতে চান, কারণ তাদের পার্টি তো নিষিদ্ধ হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা তুঙ্গে জামাত এবং এনসিপির সংসদ সদস্যপদকে তাহলে থাকলো, যেটি বলছেন ব্যারিস্টার তানিয়া আমির মূলত এই বিতর্কের জন্মটি দিয়েছেন। তিনি তার আইনের আলোকে, জ্ঞানের আলোকে বলছেন, যেহেতু জামাত প্রথমে এমপি হিসেবে শপথ নিয়েছে, জামাত এবং এনসিপি পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে, এবং যেহেতু বিএনপি বর্তমান শাসক দল, তারা সেটিকে ডিনাই করেছে যে তারা সেটি শপথ নেবে না, কাজে আলটিমেটলি জামাত এবং এনসিপির সংসদ সদস্যপদ হিসেবে থাকার কোনো বৈধতা নেই বলে ব্যারিস্টার তানিয়া আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিচ্ছি। মূলত এরপর থেকে সরগোল, তাহলে কি জামাত এবং এনসিপির ভবিষ্যৎ কি? এনসিপির নাহিদ ইসলাম প্রায় বলেন যে বিএনপিকে সংবিধান সংস্কার শপথ নিতেই হবে, কিন্তু বিএনপি অনড়, কারণ তারা কিন্তু 2/3 আসনে জয়ী দল। ফলে নিরঙ্কুশ যারা সংঘর্ষ থাকে সংসদে, তাদের প্রাধান্য থেকে এটা অতীতে আমরা অজস্র বাড়ি দেখেছি। যাই হোক, এই যখন চলছে আলোচনা, এবং সেই মুহূর্তে ব্যারিস্টার তানিয়া আমির বলেছে চাইলে বাংলাদেশ আওয়ামী লীগ উপনির্বাচনে অংশ নিতে পারে, যদিও আওয়ামী লীগের সেরকম কোনো সাংগঠনিক তৎপরতা এখনও চোখে পড়েনি, যদিও বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে কার্যালয়ে তালা খুলেছে, বিভিন্ন জায়গার অফিস খুলেছে, এবং ঠাকুরগাঁওয়ের একজন সাবেক এক এমপি তিনি মুক্তি লাভ করেছেন জামিনে। এই ঘটনাগুলো আসলেও কিন্তু নির্বাচনে অংশ নেওয়ার মতো ঠিক দৃশ্যমান পদক্ষেপ নেই। যাই হোক, এর পাশাপাশি আরও একটি আলোচনা চলছে, সেটি হচ্ছে সেনাবাহিনীর প্রধানকে যে কোনো মুহূর্তে সরে যেতে হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। কারণ হিসেবে বিএনপির যারা প্রতিরক্ষা বিষয়ক যারা জ্ঞান রাখেন, তারা বলছেন যেহেতু বর্তমানে সেনাবাহিনীর প্রধান জামাত ঘরানার এবং জামাতের সাথে বর্তমানে বিএনপির দূরত্বটি বেশ রয়েছে, ফলে তারা এটিকে তাদের একটি ঝুঁকি হিসেবে তারা দেখে। এবং আপনারা জানেন যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বর্তমান সেনাবাহিনী প্রধানের একটি দৃশ্যমান পার্থক্য ছিল, এবং একটি সময় যিনি যখন সাবেক অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সেনাবাহিনী প্রধান তাকে কিন্তু ঢুকতে দেননি ক্যান্টনমেন্টে। যাই হোক, সেটিকে কেন্দ্র করে এখন তিনি পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রী, ফলে স্বাভাবিকভাবে হয় তিনি থাকবেন বা ইনি থাকবেন, এরকম একটি ব্যবস্থায় চলে গেছে। তো সেটিকে নিয়েই মূলত আলোচনা বেশ তুঙ্গে, আসলে কে থাকবে। সেনাবাহিনী প্রধানের মেয়াদও উইকিপিডিয়া অনুযায়ী রয়েছে সেপ্টেম্বরে, এবং বাস্তবিক নিরিখে রয়েছে আগামী বছর পর্যন্ত। কাজেই কোন মেয়াদের আগে তিনি চলে যাবেন সেটি অবশ্য ব্যাখ্যা কোনো জায়গা থেকে সুস্পষ্টভাবে পাওয়া যায়নি, এবং এটি যে কোথায় দাঁড়ায় সেটিও ঠিক বলা যাচ্ছে না এই মুহূর্তে। তবে একটি অস্থির অবস্থা হঠাৎ করেই শুরু হয়ে গেছে চারিদিকে। জামাত কি করবে, এনসিপি কি দাঁড়াবে, আওয়ামী লীগ অংশ নেবে কিনা, সেনাবাহিনী প্রধান কখন যাবে, ঠিক এই আলাপগুলো সরকারের 1-7 দিনের মধ্যেই বেশ চাউর হয়ে গেছে। তবে যেটি ঘটুক, খুবই দ্রুত সেসব বিষয়ে সরাহা আসবে, যেহেতু আইনি একটি বিতর্ক উঠে গেছে। এখন আইনি এই বিতর্কের মার প্যাচে সরকারি দল বিষয়টিকে কীভাবে দেখবে সেটি অবশ্যই একটি দেখার বিষয়। সব কিছু মিলায় অপেক্ষা করতে হবে। বলা যেতে পারে যে এই বিতর্কগুলো বর্তমানে বেশ টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। এর পরিণতি কী দাঁড়ায়? জামাত এনসিপির কি সংসদ সদস্য থেকে যায়, নাকি চলে যায়, নাকি সেনাবাহিনী প্রধান স্বেচ্ছায় চলে যাবেন, নাকি সরকার থেকে সরিয়ে দেবেন, সেটি দেখার জন্য হয়তো আর কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।